ব্যাপক জল্পনা কল্পনা চলছে আসলে রাজনৈতিক মহলে, জনগণের মধ্যেও আসলে মিডিয়া রুমগুলোতে সবখানেই যে বিএনপি সরকারের ক্যাবিনেট কাদের নিয়ে গঠন হচ্ছে, এর আকার কি হবে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের কনসাল্টিং এডিটর জনাব ইলিয়াস খান। তার কাছ থেকে আমরা কী কী ইনসাইট পাই দেখি। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মন্ত্রিপরিষদ এটি ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন হয়েছে। নির্বাচনে আপনি জানেন যে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে। এখন তারা একাই সরকার গঠন করতে পারবে। তো সরকার গঠন করতে গেলে কাদের নিয়ে হবে এই আলোচনা কিন্তু আজকে 12 তারিখ থেকেই হচ্ছে। তো আমি যতটুকু শুনেছি, এই মুহূর্তে প্রথম দিকে 32 থেকে 40 জন মন্ত্রী করা হবে। আর কেউ কেউ হতে পারেন মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। আপনি জানেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আছেন, সবাই কোনো না কোনো অবস্থায় মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। মন্ত্রী হবেন কয়েকজন হয়তো উপদেষ্টা হবেন, কারণ দুজন আছেন যারা এমপি নির্বাচিত হন নাই, অন্যরা কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন যারা স্থায়ী কমিটির সদস্য আছেন। তো এবারে আরেকটি বিষয় হচ্ছে প্রবীণ নবীনের সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হবে। এটা জনাব তারেক রহমানের তার প্ল্যান আমরা যতটুকু শুনেছি, এবং তিনি এখন গ্রাউন্ড ওয়ার্ক করছেন। সবার বায়োডাটা নিয়ে তিনি দেখছেন কার কী পারফরমেন্স কেমন ছিল, এবং তিনি তো জানেনই যারা এতদিন যারা রাজনীতি করেছেন তাদের পারফরমেন্স কেমন ছিল। রাজনৈতিক পারফরমেন্স দেখেও কিন্তু বোঝা যায় মন্ত্রী হিসেবে তিনি কেমন হবেন। তো আমরা এখন এটি শুনছি, এবং অনেকে আছেন যারা বিএনপির 2001 থেকে 2006 যে মন্ত্রিপরিষদ ছিল সেখানেও যারা ছিলেন তাদেরও অনেকে থাকবেন। যারা এমপি আইদার নির্বাচন করেননি বা আপনার দল থেকে তাদের হয়তো নমিনেশন দেওয়া হয়নি বা কেউ পাস করেননি, টেকনোক্রেট কোটায় একটা পার্সেন্টেজ 10% সোফার 10% হওয়ার সুযোগ আছে। আপনি তো জানেন যদি 50 জন মন্ত্রী হন তাহলে 5 জন পাবে, এরকম আর কি। বাট আরেকটি বিষয় এবার আছে, আপনি জানেন যে সংবিধান যে সংশোধন করা হচ্ছে বা হবে, বা জুলাই চার্টার যেটি রয়েছে সেটি কিন্তু আপার হাউজে আছে। সুতরাং আপার হাউজেও কিছু মানুষ দিয়ে তাদের কিন্তু তুষ্ট করা যাবে। সবাই যে মন্ত্রীর জন্য দৌড়বে তা কিন্তু না, এই সুযোগটি এবার আছে। আর এবার জনাব তারেক রহমান তিনি কিন্তু একটি ভিন্ন ধর্মী মন্ত্রিপরিষদ গঠন করতে চান, কারণ তিনি যখন দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটিয়েছেন 17 বছর। বাংলাদেশের কোথায় সংকট উত্তরণের রাস্তা কি, এসব নিয়ে তিনি ব্যাপক পড়াশোনা করেছেন আমরা যতটুকু জানি, এবং তার হোমওয়ার্ক সব করা আছে। তো এগুলো যাতে উত্তরণ ঘটাতে পারেন, যাতে মন্ত্রিপরিষদ ভালো করতে পারে, কারণ তার মনে একটা দৃঢ় বিশ্বাস আছে যে, তার মনে কি আমাদের মনেও আছে যে মন্ত্রী পরিষদটি হবে, মন্ত্রী হওয়ার জন্য শুধু মন্ত্রী না, দেশের জন্য যাতে কিছু করতে পারে সেই চেষ্টা যারা করতে পারবে বা যারা করবে তাদেরকে তিনি মন্ত্রী বানাবে, এবং তিনি একটি ভালো বাংলাদেশ উপহার দিতে চান। কারণ আগামী দিনে বাংলাদেশ কিন্তু গত 54 বছরে বাংলাদেশ যেভাবে ছিল সেরকম হবে না আমি আশা করি। কারণ ক্ষমতার বহু চ্যালেঞ্জ রয়েছে, সরকারের সামনেও অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। ধরুন সুশাসনের চ্যালেঞ্জ রয়েছে, সুশাসন কিন্তু দীর্ঘদিন আমাদের এখানে ছিল না। তারপর ধরুন অর্থনৈতিক ক্ষেত্র সেটি কিন্তু একদম ভেঙে পড়েছে। প্রচুর টাকা লুটপাট হয়েছে, ব্যাংক দখল হয়েছে, তারপরে ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠানের অনেক দখল হয়েছে, অনেক গায়ের জন্য মালিকানা চেঞ্জ করে নেওয়া হয়েছে। সুতরাং একটি ভঙ্গুর অবস্থা, কিন্তু সেই অবস্থাটি যিনি সামাল দিতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাদেরকে তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে, ধরুন আমি একটা উদাহরণ দিলাম। তারপর ধরুন পররাষ্ট্রনীতি, আগে কিন্তু গত 15.5 বছর পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা। বাট এবার জনাব তারেক রহমান তিনি আজকেও বলেছেন আমরা চাই যে বাংলাদেশের মানুষ যেটা চায় আমরা সেইভাবে পররাষ্ট্রনীতি প্রণয়ন করব। এবং আপনি তো জানেন সবাই আমাদের বন্ধুকে শত্রু না, এটি কিন্তু আমাদের বেসিক পররাষ্ট্রনীতি। সেই ক্ষেত্রে ধরুন এর আগে যখন বেগম খালেদা জিয়া ছিলেন তিনি কিন্তু ইস্ট লুক এই নীতি নিয়েছিলেন, জাপান, সাউথ কোরিয়া বা এইসব দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক ভালো করেছিলেন। তো এবারও নতুন কিছু জনাব তারেক রহমান করতে চান, তিনি কিছু সিগনেচার স্টেপ নিতে চান, যেটা করলে দেশের পররাষ্ট্রনীতি আরও দৃঢ় হয় এবং পুরো বিশ্বের সঙ্গে। বাট এতে একটি সংকট রয়েছে, কারণ আপনি জানেন যে ভারত, চায়না, আমেরিকা, এই যে 3 বড় প্লেয়ার, এদের মধ্যে কিন্তু কেমিস্ট্রি ঠিক করা, ক্ষমতার ভারসাম্য ঠিক রাখা, এটি কিন্তু অনেক জটিল লড়াই, এবং তিনি এটি সামাল দিতে কিন্তু একদম দক্ষ
পররাষ্ট্রমন্ত্রী লাগবে বলে আমি মনে করি, এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। কনফার্ম না হওয়ার আগে এখানে আমি বলতে চাই না, বাট না তবু এমনিতে দর্শকদের তো একটা আগ্রহ থাকে। আমি আপনি কাদের শুনেছি নাম যে শুনছেন? পররাষ্ট্রমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এটি বাজারে প্রচুর স্পেকুলেশন আছে। এবং তারেক রহমান যে প্রেস কনফারেন্সটি করেছেন, সেখানে কিছু প্রশ্নের উত্তর কিন্তু জনাব আমির খসরু মাহমুদ দিয়েছেন, এবং এটি অনেকেই ধারণা করেছে। আমরা অনুষ্ঠানের পর, সাংবাদিক সম্মেলনের পর আমরা আলাপ করছিলাম, এটি ওনার একটা মেসেজ। কারণ ভারতের সাংবাদিক যারা আসছেন, তারা কিন্তু পররাষ্ট্রনীতি নিয়ে অনেক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব দিয়েছেন। তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন দেশের, তিনি বাণিজ্য মন্ত্রী, এই জন্য ভাবা হচ্ছে যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। লন্ডনে আমরা যতটুকু জানি যে বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্টদের সঙ্গে মিস্টার তারেক রহমান তিনি সময় দিয়েছেন, তাদের ঘন্টার পর ঘন্টা তাদের কাছ থেকে অনেক আগে থেকেই। এবং আরেকটি বিষয় আপনি জানেন নিশ্চয়ই, সেখানে যারা মেধাবী ছাত্র, ধরুন অক্সফোর্ড ক্যামব্রিজে যারা পড়ে, তাদের সাথে কিন্তু তিনি, অক্সফোর্ড ক্যামব্রিজে কারা পড়ে আপনি তো জানেনই, তাদের সাথে নিয়মিত কথা বলতেন, এবং তাদের সঙ্গে এক্সচেঞ্জ করতেন যে তাদের মতামত কি দেশের উন্নয়নে। তো সেই আলোকে তিনি দেশটা সাজাতে চান। যদি আমাদের সমস্যার অন্ত নেই, আমাদের নানা সংকট রয়েছে, বাট এই সংকটের মধ্য থেকেও দেশটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সামনের দিকে এগিয়ে নিতে না পারলে তো মানুষ আরও হতাশ হবে, কারণ দীর্ঘদিন পরে মানুষ ভোট দিয়েছে, আর গত 15.5 বছর একদলীয় শাসনের কারণে মানুষের মধ্যে স্থবিরতা এসেছিল। তারা এখন চায় একটা ভাইব্রেন্ট গভর্নমেন্ট। শুধু আমি ভারতের সাথে সম্পর্ক রাখলাম, অন্য কোনো দেশের সাথে সম্পর্ক রাখলাম না, দেশের স্বার্থ আমি অনেক ক্ষেত্রে জলাঞ্জলি দিলাম, এগুলো কিন্তু বিশেষ করে এই যে তরুণ প্রজন্ম, তারা দেখতে চায় না। তারা কিন্তু আমাদের প্রতিবেশীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে চায়, যে উইন উইন সিচুয়েশন থাকবে। কিন্তু যদি ডিগনিফাইড ব্যালেন্সড পররাষ্ট্র, এরকম না যে আমি ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলবে না, এরকম না। আমারও দিতে হবে, ভারতেরও দিতে হবে, না হলে আমিও দেবো না, ভারতও দিবে না। এই তো বাস্তবতা। বাট তার দৃষ্টিভঙ্গি, বা আমি মনে করি যে প্রতিবেশী আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন না। সুতরাং ভারত আমাদের প্রতিবেশী, তিনিও বিশ্বাস করেন। আজকেও তিনি বলেছেন যে আমরা চাই সুসম্পর্ক থাকুক, দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক। এবং আরেকটি কথা তো আমি শুরুতেই বলেছি যে এটা খুব একটু চ্যালেঞ্জিং। ভারত, চায়না, আমেরিকা, পাকিস্তান, এই অঞ্চলে যারা প্লেয়ার আছে আমেরিকা বাদে, তারা কিন্তু এখানে, যেমন একসময় বলা হতো যে দিল্লির চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখেন, আগামী দিনে হয়তো সেটি হবে না। সরাসরি আমেরিকা তার চোখ দিয়ে বাংলাদেশে দেখতে চায়, ভারত দেখতে চায়, চায়না দেখতে চায়। এদের স্বার্থের সংঘাতও আছে, আপনি আরও ভালো জানেন, কারণ চায়নার সাথে আমাদের বাণিজ্যিক লেনদেন সবচেয়ে বেশি। ভারতও এক্সপেক্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্র নানা শর্ত দিচ্ছে, তাদের এই পণ্য আনতে হবে। এই যে কদিন আগে আপনি জানেন একটা চুক্তি হয়েছে যে আমেরিকার তুলা আনলে এখান থেকে আমরা গার্মেন্টসের ক্ষেত্রে একটা সুবিধা। তো যাই হোক, এটা একটা অপরচুনিটিও বাংলাদেশের জন্য, যে কিন্তু এর চাইতে ভয়ঙ্কর কিছু বিষয় আছে, যে যদি বাংলাদেশ আপনার তৃতীয় কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা তার সাথে আমদানি কিংবা রপ্তানির বিষয়ে যায়, এবং এটি যদি মার্কিন স্ট্যান্সের এগেইনস্টে যায়, তো বাংলাদেশ তাহলে চুক্তি অনুযায়ী কিন্তু আমেরিকাকে ফলো করতে বাধ্য থাকবে। আদারওয়াইজ আমেরিকা আবার সেই কথা বলে, বাট তাদের মূল টার্গেট কিন্তু চায় না। যেমন আমাদের যে আর্মস আনা হয় চায়না থেকে আমাদের সেনাবাহিনীর জন্য, হয়তো আমেরিকা এক্সপেক্ট করে যে সেটা আমেরিকা থেকে আমরা আনি, বাট দামে কিন্তু আকাশ পাতাল। সুতরাং খুব ব্যালেন্স পলিটিক্স তাকে করতে হবে। আমাদের মতো ছোট দেশের কোনো দেশের সঙ্গে বিরোধ বাঁধিয়ে কিন্তু টিকে থাকা খুব কঠিন। নানাভাবে আমাদের সমস্যা ক্রিয়েট করতে পারে, বাণিজ্য ক্ষেত্রে করতে পারে, নানাভাবে পারে। বাট আগামী সরকার কিন্তু সেটি চাচ্ছে না। যেভাবেই হোক যাতে একটা ব্যালেন্সিং সম্পর্ক থাকে সব দেশের সঙ্গে। দু একদিনের মধ্যে যদি আমরা সরকার পাচ্ছি, তারা চেষ্টা করবে বলে আমি মনে করি। আমরা আগেও দেখেছি যে অনেক বিষয়ভিত্তিক এক্সপার্টদেরকে শুরুতে অনেক ওয়েলকাম করা হয়, পরবর্তীতে তাদের যে সায়েন্টিফিক ওপিনিয়ন, এগুলোকে কমপ্লিটলি ইগনোর করে আপনার দেশ চালানো হয়, প্রকল্প নেওয়া হয়। রাজনীতিবিদরা তাদের মতো করে চালাতে চায়, একটা পর্যায়ে করেন, এবং কেন করেন সেটি আমরা দেখেছি। এখন কি এই জায়গায় পরিবর্তন আসলে শেষ পর্যন্ত আসবে কিনা? আমি বলা হয় যে বিরোধী দলে থাকতে আচরণ হয় একরকম, আমি আশা করতে চাই এটি হবে। কারণ আপনি দেখুন, তিনি যে রক্ত বহন করছেন জনাব তারেক রহমান, তার পিতা সম্পর্কে আপনি জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু তার মন্ত্রী পরিষদে দলমত নির্বিশেষে
যেমন BM আব্বাস, তিনি ছিলেন পানি বিশেষজ্ঞ, তাকে কিন্তু নিয়ে এসছেন, তিনি কিন্তু কোনো রাজনীতি করতেন না। তো এরকম তিনি কিন্তু সমাজে যে ক্রিম লোকগুলো তার সঙ্গে নিয়ে এসেছিলেন। আমি আশা করতে চাই, আমি একটু আশাবাদ ব্যক্ত করি, দেশকে যদি সামনের দিকে আগাতে হয় তাহলে কিন্তু যেন তারেক রহমান, তাকেও কিন্তু দেশের যে ক্রিম লোকগুলো, যারা যে জিনিসটা যিনি বোঝেন, তাকেই তার স্থানে বসানো উচিত। এবং সেটি যদি বসে তাহলে কিন্তু আমরা সব ক্ষেত্রে আমার একরকম রাজনীতিবিদদের বসাতে হবে, বিষয়টি কিন্তু তা না। আমরা যদি এরকম এক্সপার্টদের নিয়ে আসতে পারি, বিএনপি যদি এক্সপার্ট নিয়ে আসে, তারা ভালো ফল পাবে এবং আমাদের যে প্রত্যাশা দীর্ঘদিনের, যে বাংলাদেশটি একটু সামনের দিকে এগোক, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে।